কামাঠিপুরার অলিতে গলিতে কান পাতলে এখনো অতৃপ্ত আত্মার কান্না শোনা যায়। কামাঠিপুরা এই নামটার সাথে আমরা হয়তো অনেকেই আগে পরিচিত ছিলাম না, কিন্তু গাঙ্গুবাই মুভি হওয়ার পর থেকে এই নামটার সাথে এখনো আমরা অনেকেই পরিচিত। কামাঠিপুরা এশিয়ার দ্বিতীয় বৃহৎ পতিতাপল্লী বা রেড লাইট এরিয়া। আজ থাকবে সেখানকার একটি ঘটনা। তার আগে বলে দিই, যদি 18 বছর বয়সের নিচে কোনো শ্রোতাবন্ধু থেকে থাকে তাহলে অনুরোধ করা হচ্ছে ঘটনাটি না শোনার জন্য। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পে থাকবে ইতিহাসের কিছু না জানা মর্মান্তিক অধ্যায় এবং তার ভয়াবহতা। আর সেই অভিশাপ আজও বয়ে নিয়ে চলেছে কামাঠিপুরা। কি সেই অভিশাপ? পুরোটা জানতে ঘটনার শেষ পর্যন্ত থাকুন। ঘটনায় যাবার আগে আপনাদের জন্য রইল ছোট্ট কিছু ইনফরমেশন। আমি আগেই বলেছি, কামাঠিপুরা এশিয়ার দ্বিতীয় বৃহৎ পতিতাপল্লী। তাহলে শুনে ভাবছেন তো, প্রথম স্থানে ঠিক কার নাম আছে? হ্যাঁ, কলকাতার সোনাগাছি হলো প্রথম এশিয়ার সর্ববৃহৎ রেড লাইট এরিয়া। পরবর্তীকালে কলকাতার বউবাজার, গড়িয়া, কালীঘাট, খিদিরপুর, লেবুবাগান, টালিগঞ্জ এমন নানা স্থানে গড়ে উঠেছে আরও নতুন নতুন রেড লাইট এরিয়া। তবে কলকাতার সোনাগাছি হোক বা আরব সাগরের ধারে স্বপ্ন শহর মুম্বাইয়ের কামাঠিপুরা, পিছনে রয়ে গেছে সেই একই ভয়ঙ্কর ইতিহাস। সেই ইতিহাস পরে জানাচ্ছি। তার আগে চলুন শুনে নিই আজকের ঘটনা। সঞ্জয়ের সাথে তার বান্ধবীর সম্পর্ক ছিল প্রায় 10 বছরের, কিন্তু কোনো কারণবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি সঞ্জয়। সে ডিপ্রেশনে চলে যায়। এমন হয় সে বারবার সুইসাইডও করতে গেছে, কিন্তু তা সম্ভব হয়নি। সঞ্জয়ের এই কঠিন পরিস্থিতি দেখে সবাই প্রচণ্ডভাবে কষ্টে ছিল। তার বাবা মা তো অবশ্যই, এমনকি তার বন্ধু বান্ধবরাও তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যাতে সে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসে, সে যেন জীবনের মূল স্রোতে ফিরে আসে। সঞ্জয় তার মনকে কিছুতেই বোঝাতে পারছিল না যে তাদের 10 বছরের সম্পর্ক এভাবে শেষ হয়ে গেছে। এরই মধ্যে রোহিতের সাথে সঞ্জয়ের পরিচয় হয়। রোহিত যখন সঞ্জয়ের সব ঘটনা জানে, তখন রোহিত সঞ্জয়কে বারবার এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য অনেক রকম পরামর্শ দিয়েছিল। শেষে একদিন রোহিত হঠাৎ করে কামাঠিপুরার কথা সঞ্জয়কে জানায় এবং বলে সেইখানে সে যেন বেশ কয়েক ঘন্টার জন্য কাটিয়ে আসে। তাতে তার যে মানসিক পরিস্থিতি রয়েছে হয়তো কেটে যেতে পারে, কারণ কোনো ঘটনাই স্থায়ী নয়। কিছু নিয়ে ধরে বসে থাকলে সারা জীবন নিজেকেই কষ্ট পেতে হবে। এমন কিছু কথা রোহিত বলে যে সঞ্জয় যে কোনোদিন ভাবেনি কামাঠিপুরার মতো একটা জায়গায় যাবে, সে রাজি হয়ে যায় রোহিতের কথায়। রোহিত সেখানে বেশ কয়েকবার গেছে, তাই তার সেই জায়গা সম্বন্ধে অনেকটাই জ্ঞান আছে। কামাঠিপুরার যে সমস্ত কোঠাগুলো রয়েছে তার মধ্যে কিছু কোঠা রয়েছে 1700 সালের শেষের দিকে তৈরি। তার মধ্যে বেশ কিছু কোঠা অনেক অনেক পুরাতন এবং সেগুলো প্রায় হন্টেড। এমনিতেই বলা হয় কামাঠিপুরাতে অলিতে গলিতে কান পাতলে এখনো অতৃপ্ত আত্মার কান্না শোনা যায়। তাই সেখানকার মানুষজন অনেক রাতে খুব সাবধানে বেড়ায়। বিশেষ করে এমন কিছু কোঠা আছে যার সামনে দিয়ে মানুষজন সন্ধ্যেবেলার পর তো যায়ই না। সঞ্জয় এইসব সম্পর্কে কিছুই জানে না। রোহিত রিমার সাথে যোগাযোগ করিয়ে দেয় সঞ্জয়কে। রিমা সেখানেই থাকে। সে একজন প্রস্টিটিউট। আর এর আগে রিমার সাথে রোহিত অনেকবার দেখা করেছে।
তাই রিমাকে রোহিত খুব ভালোভাবেই চিনত। রোহিত রিমার সাথে একটা কন্ট্যাক্ট করে, যেখানে বলা হয় সঞ্জয় তার কাছে যাবে একটা দিন আর থাকবে কামাঠিপুরায় বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। সেই কথা মতো অনেকগুলো টাকাও তাকে পেমেন্ট করা হয়। টাকার অ্যামাউন্টটাও বেশ অনেকটাই ছিল। কিন্তু যেদিনকে যাবার কথা হয় সেদিনকে সঞ্জয় বম্বে ট্রাফিক জ্যামে আটকে পড়ে এবং সেই ট্রাফিক জ্যাম থেকে বের হতে হতে তার অনেকটাই সময় কেটে যায়। এদিকে রিমা তাকে বারবার ফোন করতে থাকে। সঞ্জয়ও বলে যে সে রাস্তাতে আটকে পড়েছে, তার আর বেশিক্ষণ লাগবে না, সে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবে। গাড়ি থেকে যখন সে নামে দেখে তার ফোনে চার্জ নেই, ফোনটা বন্ধ হয়ে গেছে। সে কি করবে প্রথমে ভেবে পায় না, কারণ ফোনের মধ্যেই রিমারও নাম্বার ছিল, রোহিতেরও নাম্বার ছিল। জনশূন্য নির্ঝুম এক রাস্তা, খুব সামান্যই আলো জ্বলছে সেখানে, তার মধ্যে সে আবার সামান্য ড্রিঙ্কও করে রয়েছে। তাই সে ভাবে কিছুটা এগিয়ে যাক, আর যদি দেখে কেউ দাঁড়িয়ে রয়েছে তার জন্য, তাহলে তো তার সাথে চলে যাবে, আর যদি সে রিমাকে দেখতে না পায় তাহলে ফিরে আসবে এবং আবার বাড়ির দিকে ফিরে যাবে। সেই গলি দিয়ে সঞ্জয় অনেকটাই এগিয়ে যায়, কিন্তু কাউকেই যখন সে দেখতে পায় না এবং মনে মনে স্থির করে সে ফিরে যাবে, দূর থেকে কারোর যেন গলার শব্দ ভেসে আসে। সে যেন তাকে ইঙ্গিত করে বলছে, যাচ্ছেন কোথায়? আমি তো সেই থেকে আপনার জন্যই অপেক্ষা করছি, আসুন, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। এই শুনে সঞ্জয় যখন পিছন ঘুরে তাকায়, দেখে দূর থেকে আওয়াজটা ভেসে আসছে। একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে একটা খুব পুরাতন কোঠার সামনে। এরপর সঞ্জয় ধীরে ধীরে সেই কোঠার দিকে এগিয়ে যায়। সেভাবে রিমাই হয়তো তার জন্য সেই থেকে অপেক্ষা করছে। সে যখন কোঠার কাছাকাছি যায়, হঠাৎ কারেন্ট অফ হয়ে যায়। চারদিকে তখন বেশ অন্ধকার। এরপর মেয়েটি তাকে হাত ধরে ভেতরে ডেকে নিয়ে যায়। মেয়েটি যখন তার গায়ে হাত দেয়, সঞ্জয়ের গা যেন কিরম শিউরে ওঠে। মেয়েটার গা প্রচন্ড ঠান্ডা, আর বড্ড যেন সঞ্জয়ের ভয় লাগতে শুরু করে। এমনিতেই সে প্রথমবার এখানে এসেছে, তার কোনো আইডিয়াই নেই এখানে মানুষজন ঠিক কিরকম আচার ব্যবহার করে। মেয়েটি নিয়ে গিয়ে সঞ্জয়কে বিছানার ওপর বসায়। অন্ধকারে সঞ্জয় মেয়েটির মুখ ভালো করে দেখতে পাচ্ছিল না। সঞ্জয় খুব নার্ভাস ছিল, সে একটু সংকোচ বোধও করছিল। তার মধ্যে তার নেশা তখন পুরোপুরি কেটে গেছে। সঞ্জয় মেয়েটিকে কি বলবে সেটাই ভেবে পাচ্ছিল না, তাই সে চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে গল্প করার, যাতে ব্যাপারটা অনেকটা ইজি হয়। কিন্তু মেয়েটা মুখ থেকে একটা কথাও বের করে না। এরই মধ্যে সঞ্জয়ের একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। ঘরের ভেতরটা ধীরে ধীরে কিরকম যেন ঠান্ডা হয়ে গেছে। বাইরে যে গরমটা ছিল তা ঘরের ভেতর একেবারেই নেই। সঞ্জয় ভাবে বহু পুরাতন বাড়ি হবে, তাই হয়তো ভেতরটা এতটা ঠান্ডা। সঞ্জয় আরো বেশি নার্ভাস ফিল করতে থাকে, কারণ মেয়েটি মুখ থেকে একটা কথাও বের করছে না। এরপর মেয়েটি আস্তে আস্তে তার খুব কাছে এসে বসে, একেবারে সঞ্জয়ের পাশে। এরপর সে এক ধাক্কায় বিছানায় শুয়ে দেয় সঞ্জয়কে। সঞ্জয় তখন আরো নার্ভাস হয়ে যায়, ভাবে আমি কথা বলছি বলে হয়তো তার ঠিক পছন্দ হচ্ছে না। এমনিতেই সে দেরি করে এসেছে, এতে ওর সময় হয়তো অনেকটাই নষ্ট হয়েছে, তাই হয়তো সে চাইছে যে কাজের জন্য আসা সেই কাজ করে তাকে তাড়াতাড়ি বিদায় জানাতে। সঞ্জয় আর একটা কথাও বলে না।
এরপর সেই মেয়েটি যখন সঞ্জয়ের শরীর স্পর্শ করে, তার গায়ের উপর ওঠার চেষ্টা করে, সঞ্জয় তাকে স্পর্শ করলে ভারী অবাক হয়ে যায়। এই যেন কোনো মানুষ নয়। সঞ্জয়ের শরীর ভারী হয়ে আসতে শুরু করে। মেয়েটির ব্যবহারও তার কাছে বড় অদ্ভুত লাগে। এরই মধ্যে মেয়েটি ক্ষীণ গলায় বলে ওঠে, আমি তো চাই সারা জীবন তুমি আমার থাকো। যেই সে এই কথাটা বলে, একটা ক্ষীণ আলো মেয়েটার মুখে এসে পড়ে। সঞ্জয় যখন মেয়েটার মুখের দিকে তাকায়, তার সারা শরীর ঘিন ঘিন করে ওঠে তার সেই বিকৃত চেহারা দেখে। সে ভয় মেয়েটিকে ঠেলে সরিয়ে দেয় নিজের ওপর থেকে। তারপর সে খালি গায়ে অর্ধ উলঙ্গ অবস্থায় সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে, আর পিছনে শুনতে পায় সেই মেয়েটি ক্ষীণ গলায় হেসে চলেছে। আর সেই তার কান ফাটা হাসি যেন কোনো মানুষের হাসি না, এটা যেন কোনো পিশাচের হাসি। তারপর সে দৌড়াতে দৌড়াতে সেই গলির মুখে এসে পড়ে। তার মুখের কোনো ভাষা নেই, তার শরীর সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, সারা শরীর ঘামে ভিজে দরদর করে তখন সে ঘেমে যাচ্ছে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে, সম্পূর্ণ অজ্ঞান হয়ে মাটিতে সে পড়ে যায়। গলির মুখে দু একজন তাকে দেখতে পায়, তারা দৌড়ে এসে তাকে ধরে। কোনো রকম ধরে নিয়ে গিয়ে তারা একটা দোকানের সামনে বসায় সঞ্জয়কে। তারপর তার চোখে মুখে জল দেয়। অনেকক্ষণ পর যখন সঞ্জয়ের জ্ঞান ফেরে, দেখে তার সামনে কিছু মহিলা দাঁড়িয়ে রয়েছে, কিছু লোকজনও দাঁড়িয়ে রয়েছে। তারা তাকে জিজ্ঞাসা করে সে যাবে কোথায়, সে এসেছে কোথা থেকে। এরপর সঞ্জয় কোনো রকমভাবে নিজের বাড়ির অ্যাড্রেসটা বলে। তখন তারা তাকে নিয়ে গিয়ে তার বাড়িতে ছেড়ে আসে। সঞ্জয় বাবা মা যখন সঞ্জয়ের এরকম চেহারা দেখে, তারা রীতিমতো ভয় পেয়ে যায়। তারা বারবার জিজ্ঞাসা করে সঞ্জয়কে কি হয়েছে, সে কোথা থেকে এই অবস্থায় এসেছে। কিন্তু সঞ্জয়ের কাছে বলার মতো কোনো উত্তর সেদিন ছিল না। পরের দিনই রোহিত দেখা করতে আসে সঞ্জয়ের সাথে। সঞ্জয়ের এরকম অবস্থা দেখে রোহিতের মোটেই ভালো লাগে না। সে জিজ্ঞাসা করে তার সাথে ঠিক কি হয়েছে, কারণ রিমা তাকে ফোনে বলেছে যে সেদিনকে রাতে সঞ্জয় কিন্তু রিমার কাছে আসেনি। এরপর সঞ্জয় রোহিতকে সব কথা খুলে বলে। রোহিত শুনে ভারী অবাক হয়। সে তখন বলে, তোমার ভাগ্য ভালো যে তুমি প্রাণে বেঁচে ফিরেছ, কারণ তুমি হয়তো সেই কোঠা নাম্বার 25-এর কাছে গেছিলে, যে কোঠাটা হন্টেড, আর সেখান থেকে খুব কম মানুষই বেঁচে ফিরে আসতে পারে। আর যারা ফিরে আসে তারা হয়তো রীতিমতো পাগল হয়ে যায়। তোমার ভাগ্যটা ভালো যে তোমার সাথে তেমন কিছু হয়নি। এই ছিল আজকের ঘটনা। তবে 2009 সালের পর থেকে এই সব কোঠাগুলোকে, মানে এই হন্টেড কোঠাগুলোকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এগুলোকে সুন্দর করে পেইন্ট করা হয়েছে দেয়ালে, অনেক ফার্নিচার লাগানো হয়েছে, অনেকগুলো হন্টেড এরকম ছোটোখাটো কোঠা সেখানে রয়েছে। সেই সব কোঠাগুলোকেই সুন্দর করে রিনোভেট করা হয়েছে। আসলে এই সব কাজের সাথে অনেক মেয়ের রুজি রোজগার নির্ভর করছে। এইসব আতঙ্ক যদি ছড়িয়ে পড়ে তাহলে ব্যবসায় বিশাল ক্ষতি হবে। আসলে এইসব রেনোভেশনের মাধ্যমে সেই কলঙ্কময় ইতিহাসের অতৃপ্ত আত্মার কান্নাকে লুকানোর প্রচেষ্টা করা হয়েছে মাত্র। বলা হয় পৃথিবীর সবথেকে প্রাচীন ব্যবসাগুলোর মধ্যে একটা হচ্ছে এই দেহ ব্যবসা। লোক শখে কম, বরং দুঃখেই মেয়েরা এখানে আসে। যারা যারা এখানে আসে তাদের জীবনেও রয়েছে নানান কষ্টের ইতিহাস। কেউ স্বামীর মুখে ওষুধ তুলে দিতে পারে না, কেউ খাবার তুলে দিতে পারে না ছোট ছোট ভাই বোন বাবা মায়ের মুখে, তাই হয়তো এই পেশায় নিযুক্ত রয়েছে। তবে তাদের জন্য যে আমরা মেয়েরা আজও অনেকটাই নিশ্চিন্তে সমাজের বুকে ঘুরে বেড়াতে পারছি, সে কথা কিন্তু অস্বীকার করলে চলে না।
তাদেরকে তো কুর্নিশ জানাতেই হয়। চলুন এবার শুনে নিই সেই অতৃপ্ত আত্মাদের করুণ ইতিহাসের কথা। সেই সময় ইংল্যান্ড থেকে বহু অল্পবয়সী যুবক ভারতে আসে কর্মসূত্রে এবং তারা বছরের পর বছর এখানেই থেকে যেতে বাধ্য হয়। কিন্তু তারা যেহেতু দেশ থেকে চলে এসেছে অনেকটা দূরে, তারা তাদের ফ্যামিলির সাথে বা তাদের গার্লফ্রেন্ডের সাথে আর যোগাযোগ করতে পারতো না, সেভাবে তাদের সাথে দেখা করতে যেতে পারতো না। তখন তারা ভারতের বিভিন্ন অঞ্চলের মেয়েদের তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার চালাতো। কখনো কখনো সেই শারীরিক অত্যাচারের পরিমাণ এতটাই বেড়ে যেত যে অনেক মেয়েরাই সেই অত্যাচার সহ্য করতে না পেরে মারাও যায়। কিন্তু তারা দিনের পর দিন এই অত্যাচার যে শুধু ভারতের মেয়েদের উপর চালিয়েছে তা কিন্তু নয়। একটা সময় পর তারা ভারতে যে সমস্ত মহিলারা বা মেয়েরা রয়েছে তাদের খুব নিম্ন চোখে দেখতে শুরু করে। তখন তারা রাশিয়া থেকে, জার্মান থেকে মেয়েদের তুলে আনতে শুরু করে জাহাজে করে, এনে এই কামাঠিপুরা, সোনাগাছি এই সব জায়গায় রাখতে শুরু করে এবং সেখানে তারা চালাতো তাদের অকথ্য অত্যাচার। নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য যত নিচে নামা যায়, যত রকম অত্যাচার করা যায়, এই মেয়েগুলোর সাথে ঠিক সেই রকম অত্যাচারই হতো। এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই সুইসাইড করে। এইসব অতৃপ্ত আত্মার কান্না আজও এখানে অলিতে গলিতে শোনা যায়। বিভিন্ন ভৌতিক ঘটনা এখানে আজও ঘটে চলে। তাই বিভিন্ন হন্টেড যে সমস্ত কোঠা রয়েছে সেই কোঠাগুলোকে এখানকার মানুষেরা অনেকেই কিন্তু অ্যাভয়েড করে। আজ ঘটনা এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আবার রবিবার। আর আপনাদের যদি এই ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এমন নতুন নতুন ঘটনা নিয়ে আমি আবার আসব। সবাই খুব ভালো থাকবেন।